আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বাংলাদেশে নিপা ভাইরাসের মৃত্যুর খবর নিশ্চিত করল WHO, সতর্কতা জারি। জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না, হবিগঞ্জের জনসভায় জামায়াত আমির। আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু। রোববার থেকে চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘটের ডাক। 4,22,000 প্রবাসী পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই মৃত্যুর খবর নিশ্চিত করে গতকাল শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। রাজশাহী বিভাগে এই নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সংস্থাটির মতে এই রোগ বর্তমানে আন্তর্জাতিকভাবে মহামারীর আকার ধারণ করার ঝুঁকি নিম্ন পর্যায়ে রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না, তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। নিপা ভাইরাসের প্রধান বাহক হলো টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় যখন খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে, তখন তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে হাঁড়ির রসে ভাইরাস মিশে যায়। সেই কাঁচা রস মানুষ পান করলে সরাসরি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে, এ দেশকে পুনর্গঠন করা হবে। আজ দুপুরে ঠাকুরগাঁয়ে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। তারেক রহমান বলেন, গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে। তিনি বলেন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু করব। কৃষির সাথে সম্পৃক্ত যত ধরনের শিল্প ও কারখানা আছে সেগুলো এই অঞ্চলে গড়ে তোলা হবে, যাতে স্থানীয়দের কাজের সন্ধানে এলাকা ছেড়ে দূরে যেতে না হয়। বিশেষ করে চিনি ও রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে এনে স্থানীয় কৃষকদের আয়ের উৎস তৈরি করাই হবে আগামী দিনের অন্যতম লক্ষ্য। এছাড়াও ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় গেলে জেলায় একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না, মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে। হবিগঞ্জের চা বাগানকে আধুনিকীকরণ করা হবে। শনিবার বেলা 11টার দিকে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি, বাংলাদেশকে আর বিভক্ত হতে দেব না। 4 ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে বসবাস করে আসছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। বিভিন্ন ধর্মের মানুষ তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে না। তিনি বলেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। তিনি অভিযোগ করেন, একটি দলের লোকেরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে। জামায়াত আমির বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয় ব্যয়ের হিসাব দেব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মা বোনদের অপমান করেছেন তারা 18 কোটি মানুষের কাছে মাপ চান। জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য জনগণ জীবন দিয়েছে, কিন্তু বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সে গাড়ি নেবে না, প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেয়া হয়, যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে, তিনি পূর্ণ অর্থ দিয়ে গাড়ি, ফ্ল্যাট ক্রয় করবেন। দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে মারা গেছে। হুজাইফার মা সাবিকুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল 9:50 ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি রোববার সকাল 9টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হন টেকনাফের হোয়াইংকং ইউনিয়নের তেসিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। আরাকান আর্মির ছোড়া গুলি সরাসরি এসে
পরে তার গায়ে, এতে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার তুলু পালং SMF এর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সরাসরি রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য 13 জানুয়ারি বিকেলে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানো হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শিশু হুজাইফার মৃত্যুতে এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি 2 দিন স্থগিত রাখার পর রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ুন কবির লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন আর কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক ইব্রাহিম খোকন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল কন্টেইনার NCT পরিচালনার ভার বিদেশি অপারেটর DP ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ব্যালট BD অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,22,960টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এই তথ্য জানান। তিনি জানান, আজ সকাল 10:15 পর্যন্ত পোস্টাল ব্যালট BD অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছ থেকে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,27,033 প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 4,94,185 জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 4,68,091 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 2,25,168টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা বুঝে পেয়েছেন। এদিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি রোধে 14টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের 15টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি সরকারের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া পররাষ্ট্র দপ্তর আরও জানায়, তারা ইরানি তেল পরিবহনের জন্য 14টি জাহাজের সঙ্গে যে কোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্পের প্রথম প্রশাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধ করতে অন্যান্য সমস্ত দেশকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে চলমান উত্তেজনা কমাতে শুক্রবার ওমানের মাস্কাটে বৈঠকে বসে 2 দেশের প্রতিনিধিরা। ইরানের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যান্ড কুপার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।